আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য আমাদের ম্যাথমেটিক্সের আরেকটি নতুন স্পেশাল টপিক নিয়ে আলোচনা শুরু করতেছি। আর এই টপিকের নাম হচ্ছে টেকনিক্স অফ ইন্টিগ্রেশন 12A অধ্যায়। তো আমাদের এই যে অধ্যায়ে যে কয়টা অঙ্ক ম্যাম আমাদের সলভ করতে বলছিল, মোটামুটি 6টা অঙ্ক। এই 6টা অঙ্ক আমাদের খুবই ইজি, তবে একটা সূত্র আমাদের জানতে হবে। আর যেই সূত্রটা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু বড় করে লেখা আছে, এই সূত্রটা যদি আমরা ইজিলি বুঝতে পারি তাহলে এই 6টা অঙ্ক একবারে ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা প্রথমত সূত্র নিয়ে কাজ করি। আমাদের এখানে সূত্রটা সহজে বোঝার জন্য আমি একটু বাংলা কথায় লিখে রাখছি। দেখো, লিখছি স্পেশাল থিওরি ইন্টিগ্রাল সাইন, এখানে একটা ভগ্নাংশ হবে, উপরে থাকবে সবসময় 1, খেয়াল রাখবা। আর নিচে হবে কি? নিচে হবে স্কোয়ার। স্কোয়ারের মধ্যে মনে রাখবা এখানে অবশ্যই প্লাস থাকবে। এখন প্রথমে যেটা থাকবে এটা হবে চলক। চলকের উপর স্কোয়ার থাকবে এবং ডান পাশে যে থাকবে সে হবে ধ্রুবক, এবং সেই ধ্রুবকের উপর কি থাকবে? স্কোয়ার থাকবে। আমাদের এই টেকনিক ইন্টিগ্রেশনের যত অঙ্ক আছে সবগুলো অঙ্কেই আমাদের এই ফরম্যাটটা তৈরি হবে, বা এই ফরম্যাট তৈরি করে ম্যাথ সলভ করতে হবে। খেয়াল রাখবা, বি কেয়ারফুল, এইটা ভুলে গেলে চলবে না। তো আমি এই অঙ্ক সমাধান করার আগেই আমি সূত্রটা ডেভেলপ করে দিচ্ছি। এই সূত্র যদি একবার বুঝতে পারো, আশা করা যায় এই টাইপের যে ম্যাথগুলো আমরা করব আজকে ক্লাসে সেগুলো সব বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, জুনাইরা ইসলাম জয়েন করছে। হ্যাঁ, ইলিয়াস উদ্দিন শামীম জয়েন করছো, থ্যাংক ইউ। তো শামীম আর হচ্ছে জুনাইরা, তোমরা কি ভালো করে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবকিছু ওকে? হ্যাঁ, শামীম আর জুনাইরা, তোমাদের এখানে সবকিছু? না, মাত্র শুরু করছি, এই যে মাত্র শুরু হয়েছে ক্লাস, 1 মিনিটের মতো 2 মিনিটের মতো হইল। বুঝতে পারছো শামীম? ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো, তো যেটা বলতেছিলাম, আমাদের সবসময় ভগ্নাংশ থাকবে এবং প্রথমে হবে চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার, আর লেখা আছে ডি চলক। ডি চলক মানে হচ্ছে আমাদের ডি এক্স হইতে পারে, ডি ওয়াই হইতে পারে, ডি জেড হইতে পারে, মানে এখানে যেই চলক থাকবে ডি এর সাথে সেটাই হবে। যদি এরকম থাকে তাহলে আমাদের সূত্র হবে 1 বাই ধ্রুবক টেন ইনভার্স চলক বাই ধ্রুবক। মুখস্থ করবা, 1 বাই ধ্রুবক টেন ইনভার্স চলক বাই ধ্রুবক, মানে এই অঙ্কটা হয় টেন ইনভার্সের অঙ্ক। এরকম আকারে থাকলে 1 বাই ধ্রুবক টেন ইনভার্স চলক বাই ধ্রুবক আর প্লাস সি। এটা হচ্ছে একটা বাংলা কথা লিখে রাখছি যাতে যে কোনো সূত্রই ডেভেলপ করা যায়। কিন্তু মেইন সূত্র আসলে কোনটা? মেইন সূত্র হচ্ছে ঠিক এইটা, এটাই আমরা মুখস্থ করব। আমি যে বাংলা কথা লিখে রাখছি এটা আর কি বোঝানোর জন্য যে এখানে যে কোনোভাবে সূত্র ডেভেলপ করা যায়, কিন্তু মেইন সূত্র হচ্ছে আমার এইটা। ইন্টিগ্রাল সাইন, উপরে 1 থাকবে সবসময়, নিচে হবে চলক। দেখো এখানে চলকটা কি লেখা আছে? এক্স। চলক এক্স এর পরিবর্তে ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, ঠিক আছে? এই যে আমি লিখে রাখছি চলকের উপর স্কোয়ার হবে। তো আমাদের এই অঙ্কের মধ্যে আমরা চলক দেখতে পাচ্ছি এক্স আছে, তার মানে এক্স এর উপর স্কোয়ার হইল সূত্রে প্লাস ধ্রুবক। ধ্রুবক যে কোনো কিছু হতে পারে, এ বি সি ডি হাবি যাবি। তো এখানে ধ্রুবকের জায়গায় আমরা এ ধরেছি, আর স্কোয়ার তো ছিল, সূত্র অনুযায়ী স্কোয়ার রইল। আর ডি এর মতো ডি, আর এখানে চলক হবে কোন চলক? এইখানে যে চলক ছিল ডি এর পাশে ঠিক সেই চলকই হবে। আমাদের এই অঙ্কে চলক ছিল এক্স, এই জন্য এখানে হয়েছে এক্স। এই হচ্ছে আমাদের এই ফরম্যাট অনুযায়ী, এই হচ্ছে মেন সূত্র 1/x² প্লাস a স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রাল সাইন। সবাইকে এই ফরম্যাট দেখে দেখে যেটা লিখছি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, রেসপন্স করবা, যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। জাস্ট আমি এইটা দেখে দেখে আমাদের মন মতো চলক ধরেছি আর ধ্রুবক ধরেছি। এখন এরকমই যখন থাকবে তখন সূত্র হবে 1/a টেন ইনভার্স এক্স বাই এ। মুখস্থ করো, মানে এটাই মুখস্থ রাখবা।
1/a tan inverse x/a, 1/a tan inverse x/a। এ আসলে কোনটা? এ হচ্ছে ডান পাশের রাশি, এ স্কোয়ারের নিচে যেটা সেটা হচ্ছে এ, যেটাকে আমরা বলি ধ্রুবক। আর এক্স তো হচ্ছে চলক, যে চলক দেওয়া থাকবে, এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, জেডও থাকতে পারে, সেই চলক। আর নিচে হবে এই যে ধ্রুবকটা যেটা লিখছিলাম সেটা, প্লাস সি। অর্থাৎ এই অঙ্কের যত প্রশ্ন আছে, সরি এই সূত্রের যত অঙ্ক আছে আর কি, সবগুলো অঙ্কে আমাদের টেন ইনভার্সের সূত্র হবে। আর 1/, ধ্রুবকের মানটা প্রথমে লিখব। ধ্রুবক বলতে ডান পাশে যেটা থাকবে, প্রথমে সবসময় চলক রাখবা, পরে রাখবা ধ্রুবক। তো এটা মুখস্থ কর, এটা সূত্র যে 1/x² প্লাস a স্কোয়ার ডিএক্স থাকলে 1/a টেন ইনভার্স x/a, আর প্লাস সি হচ্ছে ইন্টিগ্রালের সাইন। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এই সূত্রটা দিয়েই প্রতিটা অঙ্কে আমার কাজে লাগবে। এখন একটু আমাকে জানাও, এই যে সূত্রের ব্যাখ্যা দিলাম, উপরে হচ্ছে বর্ণনা ছিল একটা ফরম্যাট, সেই ফরম্যাট দেখে দেখে আমি নিচেরটা ডেভেলপ করছি। মোটামুটি এই সূত্রটা মুখস্থ হবে কিনা বা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জাস্ট মুখস্থ করতে হবে, অঙ্ক করার সময় ইজিলি আমরা এটা বের করতে পারবো বা ইজিলি আমরা লিখতে পারবো। আচ্ছা আমাকে জানাও, এ আর নামে জয়েন করছো, তোমার নাম তো আমি জানি না, ইলিয়াস, জুনাইরা, আরাফাত, সাদমান। সূত্রের এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছ? সূত্রটা মনে রাখতে পারলেই হবে, আর কিছু লাগবে না। কথা ক্লিয়ার এতটুকু? দ্রুত বললে ভালোই তো, রেসপন্সটা ভয়েসে করো বা চ্যাট বক্সে করলেই হবে। ওকে, থ্যাংক ইউ। সাবিহা, ওকে, তোমার নাম সাবিহা দিছো, হ্যাঁ ঠিক আছে। এবার ওকে, এবার দেখেন নেক্সট পরবর্তী অংশ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অঙ্ক নিব, ডাইরেক্ট অঙ্ক। ফার্স্ট অফ অল যে অঙ্কটা আমাদের ম্যাম বলছিল সলভ করতে, এটা হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এর মধ্যে কি লিখছে? ইন্টিগ্রাল সাইন 2dx ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমরা ফার্স্ট সূত্র, সরি ফার্স্ট অঙ্ক আর কি। এখানে ভালো করে অনেকগুলো জিনিস আমাদের খেয়াল করতে হবে। সবসময় ভগ্নাংশ থাকবে, আর অবশ্যই উপরে 1 থাকতে হবে। আসলে উপরে 1 না থেকে যদি ডিএক্সটাও থাকে কোনো সমস্যা নেই, তবে ডিএক্সটা ডান পাশে রাখলে বুঝতে সহজ হয় আর কি। তো প্রথমত আমরা কি করব, মনে রাখবা এই টাইপের অঙ্কের মধ্যে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন করতে হয়। অর্থাৎ এই ধরনের অঙ্কের মধ্যে কিছু কিছু জায়গা আমাদের ধরতে হয়। মেথড অফ সাবস্টিটিউশন আমরা শিখছিলাম যে একটা ধরে আরেকটা বের করতে হয়। আচ্ছা, শুধু এ আর নামে জয়েন করছো, তোমার নামটা লিখে দিলে বুঝতে সুবিধা হইতো। রিনেমে তোমার নাম লিখে দিতে পারো, বা তোমার নামটা যদি চ্যাট বক্সে বলো তাহলে বুঝতে পারবো তোমার নামটা আসলে কি। হ্যাঁ, আচ্ছা, এ আর বলছো আর কি, তোমার নাম তো আমি জানি না, তুমি নামটা চ্যাট বক্সে লিখে দিও, আর যদি পারো রিনেম করে দিও, হয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যা দেওয়া আছে আমরা লিখবো। গিভেন দেওয়া আছে আমাদের কি, ওই যে পুরো ফাংশনটাকে আমরা লিখলাম প্রথমে 2dx বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স স্কোয়ার। এখানে আমরা একটু অঙ্কটা প্রথমে সাজাবো আমরা। হ্যাঁ, সাজাবো বলতে কি, এই যে উপরে যে 2টা আছে না, এই 2টা আমরা কি চাইলে ডান পাশে লিখতে পারি। অর্থাৎ এই 2টা আমরা এখন ডান পাশে নিয়ে যাব। অঙ্কটা আর কি সাজাচ্ছি। আচ্ছা, যদিও এটা একটু, আচ্ছা এখানে আসলে সাজানোর আগে আমি ধরছিলাম, যাই হোক আমি তোমাদের বুঝাই। এই উপরের 2টাকে আমি ডান পাশে বাম পাশে ব্যবহার করবো, কারণ 2 নিয়ে কোনো কাজ নেই, 2 হচ্ছে একটা সংখ্যা। এরপরে ডিএক্স যা আছে, তারপর নিচে এক্স কই গেল, 1 প্লাস লন এক্স এগুলো কই গেল, এগুলো আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট একটু খেয়াল করো যে এই জায়গার মধ্যে সিয়াম জয়েন করছো, থ্যাংক ইউ। এই জায়গার মধ্যে আমাদের 2 তো বাম পাশে আমি নিয়ে আসলাম, তাহলে এখানে 1 থাকবে। এই যে ডিএক্সটা যে আছে আমি ডান দিকে লিখলাম, এই ডান দিকে ডিএক্স লিখলাম, আর এক্স কিন্তু নিচে ছিল 1/x আকারে। এটাকে আমি কি করলাম, এটাকে একটু ডান পাশে লিখলাম, এই যে 1/x আকারে। এই এতটুকু অংশ বুঝছো কিনা আমাকে জানাও। 2 বাহিরে, ইন্টিগ্রাল সাইন 1/xটা ডান পাশে, আর ডিএক্সটা এই ডান দিকে। আর নিচে এটা কি হয়েছে আমি একটু পর বলতেছি। এই ফরম্যাটটা যে ভাঙছি বুঝছো কিনা আমাকে জানাও, এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, রাসেল মাহমুদ অর্ণব, হ্যাঁ ঠিক আছে, অর্ণব জয়েন করছো। এটা আমাকে জানায়ও যে কথাটা বুঝলা কিনা, আমি যেটা বললাম জাস্ট ভাঙছি আর কি।
এতটুকু ক্লিয়ার? রেসপন্স করতে হবে প্লিজ, এটা বুঝতে হবে আমাদের। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো যে আমাদের এখানে একটা রাশিকে ধরতে হবে। এই যে স্কোয়ারের নিচে যেটা আছে না লন এক্স, এই লন এক্সকে আমরা ধরবো। লন এক্সকে ধরলে আমরা 1/x পাবো। আমরা বলছিলাম না মেথড অফ সাবস্টিটিউশন কি ছিল, একটাকে ধরলে আরেকটা পাইতে হবে। তো লন এক্সকে ধরলে 1/x পাওয়া যায় দেখাই লন এক্সকে আমরা জেড ধরবো। তোমরা লিখবো যে ধরি জেড ইকুয়াল টু লন এক্স। এখন বাম পাশে ডিডি জেড, ডান পাশে ডিডি এক্স স্থাপন করে দাও। মেথড অফ সাবস্টিটিউশন আমরা এই কাজগুলো করেছিলাম, ঠিক আছে। এখানে যেহেতু জেড ছিল তো জেডের সাপেক্ষে অন্তরীকরণ ডিডি জেড, আর এখানে যেহেতু এক্স ছিল এজন্য এক্সের সাপেক্ষে অন্তরীকরণ ডিডি এক্স। তো ডিডি জেড অফ জেড এটাকে মেথড অফ সাবস্টিটিউশন করলে কত হয় মনে আছে? মেথড অফ সাবস্টিটিউশন ডি জেড, শুধু ডি জেড হবে। আমরা কিন্তু এটা পড়ছিলাম, আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের সূত্রগুলো ছিল। আর লন এক্সকে অন্তরীকরণ করলে হবে 1/x, কিন্তু এটা তো মেথড অফ সাবস্টিটিউশন, এজন্য ডিএক্স গুণ হইল। আমরা যখন মেথড অফ সাবস্টিটিউশন ক্লাসগুলো করছি আমরা কিন্তু এগুলো সব পারি, এই জন্য আর ভেঙে ভেঙে বুঝাইলাম না, আপাতত বললাম। কথা কি ক্লিয়ার? যে এটা ডি জেড হবে, এটা 1/x হইতো, কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন দেখা ডিএক্স গুণ হইলো। এই কথাগুলো কি মনে আছে তোমাদের? এটা আমাকে জানাও প্লিজ, এতটুকু বুঝছো? বাকিরা যারা আসছো একটু কথা বললে ভালো হইতো। আরাফাত, রাসেল, সাবিহা, সাদমান, সিয়াম, বুঝতেছো? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি বলি আমার নেট আপ ডাউন করতেছে দেখতেছি, এজন্য একটু রেসপন্সটা যদি ভালো করে করো তাহলে ইজি হয়। এবার দেখো 1/x dx এর পরিবর্তে dz লেখা যাবে, আর ln x এর পরিবর্তে z লেখা যাবে। এই কাজটা আমরা এখন দ্বিতীয় নাম্বার লাইনে করে ফেলছি। দেখেন আমাদের এই যে এই ln x কই গেল, ln x এর পরিবর্তে শুধু z লিখছি, স্কোয়ারটা z এর উপরে দিয়ে দিলাম। আর আমার উপরে তো 1 ছিল, আর এখানে তো 1 আগের মতোই রইলো। আর 1/x dx কে আমরা পরিবর্তন করে লিখবো dz। এই তো পরের লাইনে আমরা এই কাজটা করে দিলাম। দেখো dz 2 এর মতো 2 থাকবে, আসলে 2 তো একটা সংখ্যা, এটা নিয়ে কোনো কাজ হয় না, ধ্রুবক সংখ্যা। তো এই মানটা হচ্ছে dz এর মান। এখন কথা হচ্ছে আমরা তো সবসময় জানি চলকটাকে আগে লিখতে হয়, জেড স্কোয়ার, জেড হচ্ছে চলক আর কি, 1 তো আমাদের ধ্রুবক। তো এখানে জেড স্কোয়ারটা আমি আগে লিখলাম, আর 1 এর মাথা স্কোয়ার দিলাম সূত্রের ফরম্যাট মিলানোর জন্য। 1 এর উপর স্কোয়ার দিলে কিন্তু মান চেঞ্জ হয় না, 1ই থাকে। তো আমি লিখলাম 1 স্কোয়ার। এইবার দেখো আমাদের সূত্রের ফরম্যাটটা মিলে যাচ্ছে, উপরে 1 থাকবে, নিচে চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার, এখানে যেই চলক ডি সেই চলক। দেখো তো মিলছে কিনা? আমরা যখন একবারে প্রথমে পড়ছিলাম, একবারে ফার্স্টে যখন পড়ছিলাম, ওই যে 1 চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার এবং ডি চলক থাকবে, তারপর 1 ধ্রুবক টেন ইনভার্স চলক বাই ধ্রুবক হবে, মানে এই সূত্রটা হবে আর কি। মিলতেছে? কথার সাথে মিলতেছে কি আমাকে জানাও। এতটুকু অংশ দেখো মিল পাইছো কিনা? এই অংশটা মিল পাইছো? জাস্ট চলকটাকে আগে লিখছি, ধ্রুবকটাকে পরে লিখে স্কোয়ার ফর্ম দেওয়া মিলাইছি আর কি। এই ফরম্যাটটা বুঝতে পেরেছো? দ্রুত বললে ভালো হইতো, আমাদের সময় কম, আমাদের 6টা অঙ্ক করতে হবে আজকে ক্লাসে ইনশাল্লাহ। ওকে, এবার যাই। এবার 2 এর মতো 2 থাকবে, 2 এর সাথে গুণ হবে, এখানে যা ফলাফল হবে। আচ্ছা এখন কি হবে বলো তো? 1/a। আচ্ছা বলো তো এখানে a কোনটা? 1/a টেন ইনভার্স x/a, এখানে a কোনটা? এই জায়গার মধ্যে a কোনটাকে ধরবো আমরা? আমাদের সূত্র কিন্তু একটাই, 1/a ইন্টু টেন ইনভার্স x/a। তো a মনে করবা কোনটাকে বলো তো? সবসময় ডান পাশেরটা হবে a। এই যে 1 স্কোয়ার তো হচ্ছে a স্কোয়ার, শুধু a হবে 1, মনে রাখবা, স্কোয়ার বাদ দিয়ে বলতে হবে। ডান পাশে যে স্কোয়ারটা থাকবে না সেই স্কোয়ারটা বাদ দিয়ে এটা হবে a, তার মানে a হবে 1। সবাই কি বুঝছো? a হবে কোনটা? a হবে 1। 1/a টেন ইনভার্স x/a। x বলতে কি? x বলতে এখানে চলক, চলক হচ্ছে z, তো হবে z x/a, মানে z/a বা 1। এবার আমি তোমাদের জিনিসটা সূত্রের ফরম্যাট দিয়ে বুঝাচ্ছি, জাস্ট তুমি একটু চিন্তা করো।
2 ইন্টু 1/a tan ইনভার্স x/a সেই ফরম্যাট অনুযায়ী যদি সাজাই তাহলে আমাদের ঠিক এইটা আসবে। দেখো তোমরা বুঝতে পারো কিনা। 2 তো আমার আগে থেকে ছিল 1/a, a বলতে 1, tan ইনভার্স x/a, x বলতে চলক z আর a বলতে 1 প্লাস c। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা সবাই। 1/a tan ইনভার্স x/a সেই ফরম্যাট আমরা সাজাইছি। বুঝতে পেরেছ? কথা বলতে হবে প্লিজ। ওকে, আচ্ছা এরপরে কারে বলবো? সাবিহা আসো, সিয়াম, অর্ণব, আরাফাত, সাদমান। ওকে, এটা আমাকে জানাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা ক্লিয়ার। এবার দেখো 1কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই হবে, জেডকে 1 দিয়ে ভাগ করলে জেডই হবে। তো এখানে 1 টন লেখার প্রয়োজন নেই, 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে ফেলো, জেড এর মানটা আবার বসাইতে হবে লাস্টে। তো 2 tan ইনভার্স জেড প্লাস সি, এখানেই উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে জেড এর মানটা বসা দিবা। জেড কত ধরেছিলাম? জেড ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম বলো তো? জেড ইকুয়াল টু ধরেছিলাম লন এক্স। কি ধরেছিলাম? লন এক্স। তো জাস্ট এবার জেড এর পরিবর্তে লন এক্সটা লিখে দাও, অঙ্ক শেষ। ফাইনালি রেজাল্টটা আমাদের এখানে 2 ইন্টু টেন ইনভার্স লন এক্স প্লাস সি, এটাই উত্তর। জাস্ট জেড মানটা বসা দিলাম, অঙ্ক শেষ। 2 ইন্টু টেন ইনভার্স লন এক্স প্লাস সি। এখন বলো এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কের মধ্যে? এটা আমার প্রথম অঙ্ক শেষ। কোনো প্রশ্ন আছে কারো? ওকে, তাহলে এবার চলো আমাদের পরবর্তী এক্সাম্পল নিয়ে আমরা কাজ করি। এক্সাম্পল 3, হ্যাঁ এটা তো আমাদের বুঝতে হবে। এখন যে এক্সাম্পলগুলো আসবে এগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এক্সাম্পল 3তে আমরা আসি। তো এক্সাম্পল 3তে বলতেছে ইন্টিগ্রাল সাইন dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন এই যে আমাদের অঙ্কটা, এই অঙ্কের মধ্যে কোনো স্কোয়ার মিস্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সূত্র অনুযায়ী থাকার কথা স্কোয়ার, 1 চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার, কিন্তু এখানে তো কোনো স্কোয়ার মিস্কোয়ার নাই। এখন সেই ফর্মেটটা আমাকে বানাইতে হবে। স্কোয়ার ফর্মেট না বানাই আমি কিন্তু অঙ্ক করতে পারবো না। চলো আমরা অঙ্কটা তুলি আগে, দেন আমরা স্কোয়ার ফর্মেটের জন্য কিছু কাজ করি। গিভেন যা দেওয়া আছে, ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা যে কাজটা করব, এই যে ই টু দি পাওয়ার মাইনাস বা ই টু দি পাওয়ার ইনভার্স এক্স যেটাকে, এটাকে আমরা লিখতে পারি 1/e টু দি পাওয়ার এক্স। জাস্ট এটা একটু খেয়াল করো। আর আমরা ডিএক্সটাকে জাস্ট ডান পাশে লিখলাম। আমাদের সূত্রের ফরম্যাটটা মেলানোর জন্য আমরা এই কাজগুলো করলাম। ডিএক্সটা লিখলাম ডান পাশে, এখানে 1 আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় 1/e টু দি পাওয়ার এক্স, 1/e টু দি পাওয়ার এক্স। ইনভার্স মানি তো হচ্ছে 1/, এই লাইনটা বুঝছো? ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় 1/e টু দি পাওয়ার এক্স। তাদের বলতে হবে, বুঝছেন? ওকে, এবার একটা বিষয় খেয়াল করো, এটা একটা ভগ্নাংশ, এখানে আবার যোগ চিহ্ন আছে। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় লসাগুর মাধ্যমে, এটা আমরা জানি। এবার লসাগু করে ফেলি, চলো। নিচে লসাগু হবে, উপরে ডানে যা ছিল তা রইল। এবার নিচে যদি লসাগু করো, লসাগুর রেজাল্ট কত হবে? এই যে লসাগু করলাম, লসাগুর উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে হরের মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা আমরা জানি। হরের মধ্যে নিচে যা থাকে সেটাই হয় লসাগুর উত্তর, ই টু দি পাওয়ার এক্স। এখন এই ই টু দি পাওয়ার এক্সের সাথে আমরা যদি এটা গুণ করি লসাগুর নিয়মে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এই হরটার সাথে এই লসাগুর মান মিলে গেছে, তাহলে কাটাকাটি যাবে, থাকবে উপরে 1টা এইখানে, আর ডিএক্স তো আগের মতোই রয়ে গেল। এই লাইনটা দেখো বুঝছো কিনা সবাই? লসাগুর নিয়মটা আমাদের সবারই জানার কথা। লসাগুর অংশটা বুঝতে পেরেছো? আরাফাত কিছু বলতেছো? বুঝি না, আর বইলো। ওকে, তাহলে এবার একটা বিষয় খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স যদি 2টা গুণ করি কি হবে? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। ওকে, আর আমাদের বাকিটা যা আছে সেম টু সেম থেকে যাবে। তো দেখি আমরা ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ফর্মটা আমরা বের করতে পারি কিনা। অর্ক ভাওয়াল জয়েন করছো?
আমি একটু নোটটা বের করতেছি, ওয়েট। দেখেন আমাদের সবকিছু ঠিক থাকবে, জাস্ট হচ্ছে e⁻x হোল স্কয়ার হবে, এই আর কি। ইন্টিগ্রাল সাইন 1 এর মতো dx এর মতো থাকতেছে, জাস্ট হবে e⁻x হোল স্কয়ার প্লাস 1/e⁻x। এবার এইটা ভগ্নাংশ, এটাকে যদি উল্টায় দাও, এই e⁻x যাবে 1 এর সাথে গুণ হয়ে, আর নিচে থাকবে e⁻x স্কয়ার প্লাস 1, আর dx এর মতো dx। মানে আমরা যখন ভগ্নাংশকে উল্টায় দিই আর কি, ভগ্নাংশ যদি উপরে নিয়ে আসি, লব হরে চলে যায়, হর লবে উঠে যায়। দেখো তো এই যে লাইনটা আমরা লিখলাম, বুঝতে পারলেন কিনা? এখান থেকে জাস্ট উল্টায় দিছি, ভগ্নাংশ উল্টায় গেলে e⁻x এর সাথে উপরে 1 গুণ হয়ে এটা হইলো, আর নিচে e⁻x স্কয়ার প্লাস 1 আর dx এর মতো dx। এই স্টেপটা বুঝছেন? আমাকে বললে ভালোই তো। জি ভাই। ওকে, এবার একটা বিষয় খেয়াল করো যে এখানে একটা স্কয়ার ফরম্যাট তুমি দেখতে পাচ্ছ, এই যে স্কয়ার আছে, 1 এর উপরে চাইলে একটা স্কয়ার দিতে পারো, তার মানে এখানে সূত্র মিলতেছে। কিন্তু e⁻x দিয়ে কাজ করলে তো আসলে অঙ্কটা বড় হবে, তো এই অঙ্কটা একটু ছোট করে ফেলি আমরা। কিভাবে? আমরা যে কাজটা করব, এখানে e⁻x কে আমরা z ধরব। e⁻x কে যদি z ধরি তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। আমাদের এখানে মেথড অফ সাবস্টিটিউশনের মতো e⁻x কে আমরা কি ধরব? z ধরে কাজ করব। তো আমরা লিখতেছি যে ধরি z = e⁻x, ধরি z = e⁻x। অঙ্কটা সহজে করার জন্য e⁻x এর পরিবর্তনে করে আমরা z ধরলাম, চলক ধরলাম। এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে দুই পাশে মেথড অফ সাবস্টিটিউশন করব। বাম পাশে লিখব ddz অফ z, ডান পাশে হচ্ছে ddx অফ e⁻x। আশা করি এগুলো বুঝছো। এখন ddz অফ z এর উত্তরটা কত? মেথড অফ সাবস্টিটিউশন যদি করি উত্তরটা কত হয় বলো তো? আমরা কিন্তু একটু আগে করছি এরকম একটা বিষয়, একজনকে বলতে পারার কথা। এই রেজাল্টটা কত হবে? ddz অফ z মেথড অফ সাবস্টিটিউশন, উত্তর কত হবে? Z হবে। শুধু z হবে? শুধু z? ভুলে গেলে চলবে না। না না ভাই, dz হবে, dz হ্যাঁ, ভাই, dz হবে। dz হবে, ভেরি গুড, খেয়াল রাখবা dz। আচ্ছা বলো তো e⁻x কে অন্তরীকরণ করলে কি হয়? একটা সূত্র কিন্তু আমরা অনেকেই আগে পড়ছিলাম, e⁻x এর অন্তরীকরণ করলে e⁻xই হবে, নো চেঞ্জ। আচ্ছা, আর মেথড অফ সাবস্টিটিউশনের জন্য হবে dx গুণ, এটা হচ্ছে dz। মেথড অফ সাবস্টিটিউশন থেকে সূত্রগুলো মনে রাখবা। আর e⁻x এর অন্তরীকরণ হচ্ছে e⁻x, কোনো চেঞ্জ নাই, কিন্তু মেথড অফ সাবস্টিটিউশনের জন্য dx কোন হইল। ক্লাসে বাকিরা যারা আছো, আরাফাত, অর্ণব, সাদমান, সিয়াম, বুঝতে পারছো ব্যাপারগুলো? সূত্র অনুযায়ী কাজগুলো হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা চলে গেলাম। এটা এবার কি করবা? এবার হচ্ছে e⁻x এর পরিবর্তে লিখবা z, আর e⁻x dx এর পরিবর্তে লিখবা dz। ওকে, এটা আমরা সূত্র অনুযায়ী ফরম্যাট একটু সাজাই। দেখো এখানে লিখবা z, e⁻x মানে z, তাহলে z স্কয়ার, আর e⁻x dx কে একটু কাছাকাছি লিখে দাও, সৌন্দর্য করো আর কি। এই যে দেখো e⁻x dx কে লিখলা ডান দিকে, আর এখানে 1 থাকলো, e⁻x মানে তো z, z স্কয়ার হইলো প্লাস 1। ওকে, ব্যাপারটা বুঝছো তো? মানে মান বসাইছি আর কি। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? কথা বলতে হবে তো, শুনতেছো আমার কথা? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এটা গেল আমার। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু জানাও তো, আমার নেট একটু আপ ডাউন হচ্ছে, তো আমার কি কথাগুলো শুনতে মাঝে মধ্যে সমস্যা হয়, লেখাগুলো দেখতে প্রবলেম হয়, নাকি সব ঠিক আছে? ওকে, ঠিক আছে। মানে আমার তো এদিকে নেট দেখতেছি আপ ডাউন হচ্ছে বেশি, এজন্য কথাগুলো বললাম, যদি আবার না দেখতে পারো। আচ্ছা, এটা গেল। এখন একটা বিষয়, এইটার পরিবর্তে লিখবো dz, z তো আমরা লিখে দিয়েছি, এখন আমরা dz লিখে দিই।
এখন প্রথমে আমাদের চলক স্কয়ার আছে, দেখো 1 বাই চলক স্কয়ার প্লাস ধ্রুবক স্কয়ার ডিজেড। তাহলে এইখানে সূত্রটা কি হবে? 1/a tan ইনভার্স x/a। ও যে আমাদের সূত্র কিন্তু একটাই, 1/a tan ইনভার্স x/a। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, এ কোনটা বলো তো? এ আসলে কার পরিচয়? শুধু এ? ভেরি গুড, 1। আর এক্স এর পরিচয় আমরা এখানে কোনটাকে দেখতে পাচ্ছি? কোনটাকে আমরা এক্স বলবো? শুধু জেড। ভেরি গুড, খেয়াল রাখতে হবে ডান পাশেরটা হচ্ছে এ, বাম পাশেরটা হচ্ছে চলক, এক্স এর পরিবর্তে আমরা ধরবো আর কি। তো 1/a, তো 1/1 tan ইনভার্স z/1 প্লাস সি, 1/1 tan ইনভার্স z/1 প্লাস সি। তো 1/1 আসলে লেখার প্রয়োজন নেই, আমি একটু বোঝানোর জন্য লিখছি। পরীক্ষা এটা না লিখলেও সমস্যা নাই, ডাইরেক্ট tan ইনভার্স z প্লাস সি লিখলেই হবে। আমি এক লাইন বাড়াইছি আর কি। তো অঙ্কটার উত্তর প্রায় এখানেই শেষ হওয়ার কথা, tan ইনভার্স z প্লাস সি এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু z এর একটা মান বসাইতে হবে। আচ্ছা, আমরা z ধরছিলাম কি? z ধরছিলাম e টু দি পাওয়ার x কে। তো এখন লিখে দাও tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস সি, আর এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। অর্থাৎ উত্তর হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস সি। দিস ইজ অ্যান্সার। এই হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্ক, সে অঙ্কের সমাধান। ভাই এস থেকে হচ্ছে 5 নাম্বার লাইনটাই জানেন কি করে? 5 নাম্বার লাইনে এখান থেকে আচ্ছা, ই টু দি পাওয়ার x ইনটু dx এটাকে dz কেন লিখছেন এটা কি জানেন? আচ্ছা, e টু দি পাওয়ার x dx কি কেন dz লিখছি? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা সব সময় মেথড অফ সাবস্টিটিউশনের মানটা অ্যাপ্লাই করব। আমরা যখন ধরছিলাম না, যেমন দেখো এখানে e টু দি পাওয়ার x এর পরিবর্তে কি লিখছি? z। আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে ধরছিলাম সহজ করার জন্য এই অঙ্কটা, যে z কে ধরছিলাম e টু দি পাওয়ার x। এটাকে যখন আমরা মেথড অফ সাবস্টিটিউশন করছি, লাস্টে আমরা পাইছিলাম এই রাশিটা, যে e টু দি পাওয়ার x dx এর মান dz। তো এখানে এই মানটাই আমরা রিপ্লেস করছি ওই জায়গায়, যে এই মানটা থাকলে এটা লেখা যায়। এই জন্য আমরা e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে জাস্ট dz লিখছি, মানে সূত্রের ফরম্যাট মেলানোর জন্য হয়ে গেছে আবার। ঠিক আছে, ওকে। অর্ণবের এটা কি আজকে ফার্স্ট ক্লাস নাকি এর আগে ক্লাসে সরাসরি ছিল? ভাই কিন্তু মানে ওই এক্সাম না একটা সিরিয়াস হতে না, তো আমি এগুলো করছি বাকি সব আসলে করাই না। আগেরগুলো যে আপনার থেকে নিয়েছি এখন করতেছি, এগুলো হচ্ছে যে যতগুলো এক্সামে আছে এগুলো করতেছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা গেল তাহলে। তাহলে এই অঙ্ক আমাদের কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমাদের কিন্তু আরো 3টা ম্যাথ আছে, মাত্র 2টা ম্যাথ গেল। ওকে, তাহলে চলে যাই, চলেন পরবর্তী স্পেশাল ম্যাথমেটিক্স, সেটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। তো 4 নাম্বার ম্যাথটা একটু বড়, এখানে কিছু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মনোযোগ দিবা, বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই বলবা, আমি তো বুঝা দিব স্টেপ বাই স্টেপ। এক্সাম্পল 4, এখানে এক্সাম্পল 4টায় বলতেছে ইন্টিগ্রাল sin x ইন্টু cos x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx এর মান নির্ণয় করো। এখানে আসলে কোনো প্রমাণের অঙ্ক নাই, শুধু মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটা একটু বড়, প্লাস একটু টেকনিক্যালি আমাদের একটু বুঝে কাজ করতে হবে। ঠিক আছে, তো আশা করি মনোযোগ দিবেন, পুরো অংশ যতটুকু পড়াচ্ছি দেখাচ্ছি। বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। আর ক্লাসের লিঙ্ক চলে যাবে 5 মিনিট পর। 5 মিনিট পরই আমি ক্লাসের লিঙ্ক কেটে দিব, রেকর্ডটা সেভ হয়ে দেন আবার নতুন লিঙ্ক দিব কিছুক্ষণ পর, 10 মিনিট পর। তো আপনারা ঘুমায়া যায় না, কারণ ক্লাসগুলো ইম্পর্টেন্ট, ম্যাথগুলো শেষ করতে হবে ইনশাল্লাহ। আমি যদি নোট করতে পারতাম আজকে আমি পুরোটা শেষ করতে পারতাম। 12A 12B 12A শেষ হয়ে যাবে, সরি 12A এর 12.1 শেষ হবে, 12.B আবার থাকবে, আবার 12B আছে। তো নোট করতে সময় লাগে, তো এই জন্য আর কি বেশি সময় পাইনি, 6টা অঙ্ক মতো নোট করতে পারছি। তো এই 6টা অঙ্ক করে আজকে যান,
দেন আগামী ক্লাসে চেষ্টা করব বাকি যতটুকু আছে শেষ করতে ইনশাআল্লাহ। আবার আমাদের যে অঙ্কটা বাকি আছে সবচেয়ে ভয়ঙ্কর অঙ্ক, এই যে গামা বিটা, সেই অঙ্কগুলো আছে। তো 5 সেট প্রশ্ন হবে, তো যে কোনো 4 সেট দিলেই হয়। তো গামাটা না শিখলেও তেমন সমস্যা নেই পরীক্ষার জন্য। আমাদের বাকিগুলো তো আমরা মোটামুটি পারি। এল হসপিটাল, মেথড অফ সাবস্টিটিউশন, আর এইখান থেকে 2 সেট হবে। তো এই 4টা আর ওই 2টা দিলেই এনাফ। তারপর আমি যতটুকু পারি দেখাবো। আরও কিছু ম্যাথ আছে, কয়েকজনের সমস্যা। ভাই এই চ্যাপ্টার থেকে 2 সেট হবে না, ওইটা কিভাবে হবে? এই যে এই চ্যাপ্টার থেকে এই যে 12.1 আর 12.4 থেকে 1 সেট, আর 12 এই যে 12 বি থেকে আরেক সেট, 2 সেট আসবে এরকম। ম্যাম এটাই বলছে আর কি। 12 বি কি মানে 12 বি থেকে একদম সম্পূর্ণ এক সেট আসবে? হ্যাঁ, 12 বি থেকে 1 সেট আসবে, 12 এ থেকে আসবে 1 সেট, 2 সেট এরকম। ওকে, আচ্ছা, তো আমি ম্যাথ শুরু করি। তো অঙ্ক যা দেওয়া আছে আমরা অঙ্ক তুলব। প্রথমে গিভেন ধরি মরি পরে, আগে হচ্ছে আমরা অঙ্কটা সাজাবো। গিভেন যা দেওয়া আছে, ইন্টিগ্রাল sin x cos x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এই অঙ্কটার মধ্যে আমাদের যে কাজটা করতে হয়, সবাইরে এই cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করতে হবে। এটা একটু মুখস্থ রাখবা লাইনটা, সবাইকে উপরে নিচে সবাইকে cos টু দি পাওয়ার 4x দিয়ে আমরা ভাগ করে একটু শর্ট করব, একটু সিম্পলিফাই করব, দেন আমরা ধরব। দেখো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। হ্যাঁ, উপরের যে অংশটা আছে আর নিচের অংশগুলোর দিকে একটু তাকাও। আমি লিখতে গিয়ে একটা ভুল করছিলাম, দেখে কাটাকাটি হয়েছে অনেক। উপরের অংশ কিন্তু আছে sin x ইন্টু cos x, এগুলো গুণ অবস্থায় আছে। আর নিচে 2টা রাশি, একটা sin টু দি পাওয়ার 4x আর একটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x, আর dx তো dx এর মতোই। তো ইন্টিগ্রাল sin আর dx যা আছে তার দিয়ে দাও। এবার যে কাজটা করবা, উপরে কিন্তু একটা অংশ, এখানে কিন্তু একাধিক কোনো অংশ নাই। তো আমি ভুলে আর কি আলাদা করে ভাগ করছিলাম, ভুল হয়েছে এটা আমার। এই পুরো অংশটাকে, অর্থাৎ sin x cos x পুরো অংশটাকে তুমি cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করবা। কথাটা বুঝছো কিনা? এই যে sin x cos x যে পুরো অংশটা আছে, এই অংশটাকে আমরা cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম। বুঝছো এই লাইনটা সবাই? দ্রুত বলতে হবে, সময় কম কিন্তু আমাদের। এটা বুঝছেন? আচ্ছা, এরপরে নিচে 2টা রাশি, একটা sin টু দি পাওয়ার 4x আর একটা cos টু দি পাওয়ার 4x, এই জন্য আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে। অর্থাৎ sin টু দি পাওয়ার 4x কে আলাদা করে cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ, প্লাস cos টু দি পাওয়ার 4x কে আবার আলাদা করে cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ। যদি এখানে আমাদের গুণ না থেকে প্লাস মাইনাস থাকতো, তাহলে এখানেও আলাদা আলাদা করে ভাগ করতে হইতো, যেহেতু এটা পুরোটা। cos টু দি পাওয়ার 4x দিয়ে কেন ভাগ দিলাম? আচ্ছা, cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিলে আমার অঙ্কটা মিলবে। এজন্য একটু পরে যখন ম্যাথটা হয়ে যাবে তখন বুঝবা কেন cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিলাম। cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিলে আমাদের ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মিলবে, সেই জন্য ধরতে ইজি হবে বা সূত্র পাওয়া যাবে, এর জন্য আমরা এটাতে ভাগ দিছি। আদারওয়াইজ অন্য কিছুতে ভাগ দিলে মিলতো না। প্রমাণ করার জন্য আর কি, প্রমাণ অবশ্য মানটা সহজে বের করার জন্য আমি এটা ভাগ করছি। তো এটা মুখস্থ রাখবা, এই কাজটা, এই লাইনটা মুখস্থ রাখবা ডাইরেক্ট, তাহলেই হবে। আচ্ছা, তো বলি, আমার আসলে যে লিঙ্ক কেটে যাবে, তা আমি একটা কাজ করি, রেকর্ডটা সেভ করতে হবে। তো রেকর্ড সেভ করার জন্য আমি এটা স্টপ করতেছি, 10 মিনিট ওয়েট করতে হবে, দেন আমি নতুন লিঙ্ক দিয়ে পরবর্তী ম্যাথগুলো দেখাবো। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা আমাদের এই প্রতিটা টার্মকেই cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কীরকম আমরা একটু খেয়াল করি, যে এখানে এই যে আমাদের cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 কাটাকাটি যাবে, এখানে 1 থাকবে। আর আমরা জানি সাইন বাই কস এটা হয় কি 10 টু দি পাওয়ার 4 হবে। আর এই জায়গার মধ্যে যে ক্যালকুলেশন সেটা হচ্ছে উপরে একটা cos x আর নিচে আছে কি 4টা cos x, এগুলো একটু কাটাকাটি করা হবে, কাটাকাটি যাবে।
তো আমরা যদি এগুলো একটু কাটাকাটি করি, এখানে কিন্তু নিচে থাকবে কয়টা আমাদের? 3টা। উপরে আছে একটা, নিচে থাকবে কয়টা? 4টা ছিল, কাটাকাটি করলে 3টা হবে। তো এই 3টা থেকে একটা আমি সাইনের নিচে দিব, আর এখানে থাকবে আরও 2টা। আসলে ব্যাপারটা ঠিক এইরকম। আমি যদি জুমটা ঠিক করে দেখাই তাহলে ইজিলি বুঝতে পারবা। একটু খেয়াল করো, দেখো আমি একটু জুমটা ঠিক করতেছি, এইবার খেয়াল করলে বুঝবা। এখানে তো 1 কাটাকাটি করলে 1 আসছে। এরপরে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? 10⁴x আসবে। এখানে কাটাকাটি করলে তো আমাদের 3টা থাকবে নিচে, 3টা থেকে একটা সাইনের নিচে দিলাম, cos⁴ তো এখান থেকে 3টা আসবে, 3টা থেকে একটা নিলাম সাইনের নিচে cos x, আর বাকি থাকবে 2টা, যে সেটা আমি লিখলাম নিচে cos²x, 1/cos²x, আর dx তো আমার পাশে আসি। দেখো এই লাইনটা বুঝতে পারলা কিনা পুরোপুরি? আচ্ছা, তাহলে এবার আমরা একটু সামনে যাই। sin/cos এটাকে কি লেখা যায়? আবার 10 লেখা যায়। আর 1/cosec² কি লেখা যায়? sec² লেখা যায়। আর আমাদের এই যে 10⁴x এটাকে আমরা লিখতে পারি 10²x²। মানে আমরা এখন যে কাজটা করব, পরবর্তী লাইনে আমরা এইভাবে সাজাবো। অর্থাৎ আমরা লিখব এখানে হবে 10x, আর 1/cos² মানে হচ্ছে কি sec²x। আর আমাদের 10⁴x এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে এরকম 10²x², আর প্লাস 1কে তো লেখা যায় 1², আর dx এর মতো dx। এবার একটু দেখো যে তোমরা অংশটা বুঝতে পারলা কিনা পুরোপুরি। বাকিরা বুঝছো? বাকি একটু রেসপন্স করো। একটু আমাকে জানাইও বাকিরা কি বুঝতে পেরেছো? আমি তো শুনতে পাইনি সাউন্ড। আচ্ছা সিয়াম, দেখো যে নিচের অংশটা কি বুঝতে পারছো? যে 10⁴ কে লেখা যায় 10² দুটো কোণা 4। আচ্ছা, এখন এই জিনিসটাই তো, মানে এই যে এই জিনিসটা কিভাবে হয়েছে 1/cos², এটাই তো। আবার নিচে এখানে কেন গেল, এটাই তো। আচ্ছা, এখানে আমাদের যে এই উপরটা খেয়াল করো, যে আমরা এখানে নিচে 4টা cos, উপরে 3টা, সরি উপরে একটা, তাহলে কাটাকাটি করলে cos³ থাকে, নিচে থাকে কি cos³। ঠিক আছে, সেই cos³ লিখতে পারি cos² cos, cos² cos। ওই cosটাকে আমি নিচে এখানে দিলাম আর কি। দেখো এই দুটা গুণ করলে cos³ হয় নিচে। ওকে, এরপরে বাকিটা হচ্ছে রিপ্লেস করে দিলাম আর কি। sin/cos তো হচ্ছে 10, তারপর হচ্ছে এটা cosec²। বুঝতে পারছো কি? ওকে, এবার ধরতে হবে। কাকে ধরবো? দেখো এখানে স্কয়ার নিচে কি আছে? স্কয়ার নিচে আছে 10²x। তো মনে রাখবা স্কয়ার নিচে যেটা থাকবে সেটাকে ধরলেই ইজি হয়। এবার আমরা লিখবো 10²x কে z ধরি। 10²x কে কি ধরবো? z। ওকে, এবার আমরা সামনে যাই। দেখো ধরি z = 10² বাম পাশে হচ্ছে ddz of z, ডান পাশে হচ্ছে ddx of 10²x। ওকে, এখন এই যে ddz of z এটাকে যদি আমরা করি, মেথড অফ সাবস্টিটিউশন করি, তাহলে আমরা কত পাবো? dz পাবো। তো লিখে দিলাম, হ্যাঁ dz। আচ্ছা, একটু ক্যামেরা অফ রেখো অর্ক ভাল। হ্যাঁ আচ্ছা, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ ক্যামেরা অফ আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এখন একটা বিষয় খেয়াল করো, যে এই যে আমাদের যে বিষয়টা ddz of z, এটা লিখলাম dz। এবার হচ্ছে ddx যেটা অংশটা আছে, এখানে তোমরা কি করব?
ডিফারেন্সিয়েশন করব, কিন্তু আসলে টেন স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েটের কোনো সূত্র নাই। টেন স্কোয়ার এক্স এর নেই, অন্তরীকরণ যোগজীকরণ হইলে আসিল, কিন্তু এটা তো অন্তরীকরণ নাই। তা এখন এটাকে কি করতে হবে জানো, টেন এক্স হোল স্কোয়ার বানাইতে হবে, কারণ আমরা জানি টেন স্কোয়ার এক্সকে লেখা যায় টেন এক্স হোল স্কোয়ার। এটাকে এক্স টু দি পাওয়ার এন সূত্রের ফর্মে ভাঙতে হবে বা তৈরি করতে হবে। টেন এক্সটাকে মনে মনে এক্স ধরবা, এক্সের উপর স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার ডিএক্স এর সূত্র হয় 2x। আমরা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানি, যেহেতু এখানে আমাদের সূত্র হচ্ছে না টেন স্কোয়ার এক্স, যেহেতু এখানে কোনো সূত্র হচ্ছে না, তো এই টেন স্কোয়ার এক্সকে লিখলাম টেন এক্স হোল স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জাস্ট এটাকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মিলানোর জন্য কাজটা করি। আচ্ছা, এখন হ্যাঁ, এখন আমাদের এক্স টু দি পাওয়ার এন সূত্র মিলানোর পর একটু হ্যাঁ, এখন এই যে এক্স টু দি পাওয়ার এন সূত্র মিলানোর পর এইটাকে এক্স ধরলাম, টেন এক্সকে এক্স ধরলে আমাদের ডিডি এক্স করলে হবে 2x, 2 সামনে চলে আসবে আর এক্স হবে, এক্স মানে কি টেন এক্স আর কি। এই যে দেখো 2 সামনে আসবে, এক্স লিখবো, এক্স মানে টেন এক্স, আর 2 থেকে 1 চলে গেলে 1 আসে, সে 1 না লিখলে সমস্যা নেই। এখন এই টেন এক্সকে যেহেতু এক্স ধরছি, এটাকে আবার অন্তরীকরণ করে দেখাতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ টেন এক্স। আমরা জানি অন্তরীকরণের সময় যাকে এক্স ধরবো তাকে আবার অন্তরীকরণ করবো, যেহেতু আমরা এখানে টেন এক্সকে এক্স ধরে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করেছি, এজন্য এই টেন এক্সটাকে আবার কি করলাম, অন্তরীকরণে বসালাম। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো সব এতটুকু? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো টেন এক্সের যেই ডিফারেন্সিয়েট তার একটা সূত্র আছে সেকি স্কোয়ার এক্স, আর আমাদের এখানে তো ডিজেড তো রয়ে গেল, ডিজেটের মতো ডিজেড, আর 2 টেন এক্সের মতো 2 টেন এক্স, শুধু টেন এক্সের অন্তরীকরণ করলে হবে সেকি স্কোয়ার এক্স, আর মেথড অফ সাবস্টিটিউশনের জন্য হবে ডিএক্স গুণ। এই হচ্ছে ব্যাপারটা, 2 টেন এক্স সেকি স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তো এবার ব্যাপারটা বুঝতে পারলা কিনা এতটুকু? ক্লিয়ার? ওকে, এরপরে এই 2টাকে যদি বাম পাশে নিয়ে যাও ভাগ হয়ে যাবে, অর্থাৎ হবে 1/2 ডিএক্স, আর এখানে টেন এক্সের মতো টেন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স যা আছে তা রইল। ঠিক আছে, এখন এই এতটুকু অংশ আমরা রাখলাম। আমরা এই 2টাকে বামে আনলাম কেন? কারণ আমাদের ক্যালকুলেশনের মধ্যে এতটুকু অংশ মিলে যাবে, এই 2টা বামে আনলে হয়ে যাবে আর কি, 2 রাখা লাগবে না। মনে রাখবার কি সংখ্যাগুলোকে অন্য পাশে রাখলেই হয়ে যায়। এবার চল আমরা মানগুলো বসা দিই, যারে ধরছিলাম তার মান বসা দিই, আর টেন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে লিখবো 1/2 ডিজেড। এবার মানগুলো আমি কোথায় বসাবো? দেখো আমরা যে লাস্টে এই লাইনটায় ছিলাম, এই যে এই লাইনটা ছিলাম একবারে লাস্টে যখন ক্যালকুলেশন করাইছিলাম আর কি, তোমার টেন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই 10 টু দি পাওয়ার 4কে লেখা যেত টেন স্কোয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1, এখানে ছিলাম না, তো এইখানে বসায় দিব। অর্থাৎ আমরা যে কাজটা করব, এখন এই জায়গার মধ্যে টেন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্সটাকে ডান পাশে লিখে দিব। দেখো এই যে এই উপরের জিনিসটাকে ডান পাশে লিখে দিছি, আর উপরে 1 রাখছি, আর টেন স্কোয়ার এক্সকে লিখছিলাম জেড, জেড ধরছিলাম জেড লিখলাম, আর ওই স্কোয়ারটা লিখে দিলাম এইখানে জেড স্কোয়ার, আর এই যে 1 ছিল 1 তো 1 স্কোয়ার লিখতে পারি, তো এখানে 1 স্কোয়ার লিখে দিলাম। এই লাইনটা থেকে যে এই লাইনটা লিখছি সাজায় লিখছি, মানগুলো বসাইছি, দেখো বুঝতে পারলা কিনা? এটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। বাকিরা বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ। এখন আমরা এইটার পরিবর্তে কি লিখব? শুধু এটা টেন এক্স ইন্টু সেক স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কি লিখব? এটার পরিবর্তে লিখব হচ্ছে 1/2 ডিজেড, 1/2 ডিজেড। এবার দেখো ইন্টিগ্রাল সাইন 1/z স্কোয়ার 1 স্কোয়ার, আর
ওই পুরো রাশিটার পরিবর্তে লিখছি 1/2 ডিজেড। এই যে ছিল কি 10x sec স্কয়ার x dx, এর পরিবর্তে লিখছি কি 1/2 ডিজেড, 1/2 ডিজেড। বুঝতে পেরেছো কি? বুঝতে পারছি। ওকে, এবারে এই হাফটা কি করো, সামনে নিয়ে আসো। হাফটাকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের ঠিক এরকম হবে আর কি। দেখো যে হাফটা আমাদের সামনে রইল, ইন্টিগ্রাল সাইন 1/z স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিজেড। জাস্ট এই হাফটা সামনে রাখছি, 1/z স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিজেড। এবার জাস্ট এই জায়গার মধ্যে তুমি ক্যালকুলেশন করবে, ঠিক এই জায়গার মধ্যে ক্যালকুলেশন যা হওয়ার তা হবে। এই জায়গার মধ্যে ক্যালকুলেশন কি এরকম হবে, 1 চলক স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিজেড, এটা সূত্র হবে। সূত্র হবে কি 1/a tan ইনভার্স x/a। এখন 1/a বলতে হাফ তো আগের মতো থাকবে, হাফের লগে ইন্টু করবা, 1/a বলতে 1, tan ইনভার্স z, x বলতে z, নিচে 1 প্লাস c। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, যে এতটুকু 1/a tan ইনভার্স x/a, ওই ফরম্যাট মতো আগেও অঙ্কগুলো করছিলাম, প্রায় সেম টু সেম। বুঝছো? এটা আমাকে জানাও প্লিজ। জি ভাই। এবার জাস্ট ক্যালকুলেশন, হাফ tan ইনভার্স z প্লাস c। এখন z এর মান বসা দাও, z এর মান হচ্ছে কি 10 স্কোয়ার x, হাফ tan ইনভার্স z এর মান হচ্ছে কি 10 স্কোয়ার x প্লাস c ইকুয়াল টু 0, সরি ইকুয়াল প্লাস c। দেখো তো বুঝতে পারলা কিনা? তো এটাই আমার অ্যান্সার, জাস্ট জেড এর পরিবর্তে মান বসা দিয়েছি, অ্যান্সার শেষ। তো আমাদের আরো 2টা অঙ্ক বাকি আছে। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী ম্যাথগুলো বেশি কঠিন না, জাস্ট ইজি আছে, একটু মনোযোগ দিলেই হবে, খেয়াল রাখো। আচ্ছা, এখন আমরা যে অঙ্ক নিব এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 5। মনোযোগ দিও, এটা বেশি কঠিন না, ইজি অঙ্ক, জাস্ট খেয়াল রাখবা দিলেই হবে। এক্সাম্পল 5 লেখা আছে আমাদের ইন্টিগ্রাল সাইন x স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপারটা আর কি। তো এখন এই অঙ্কটা করার জন্য আমরা কোনো কিছু ধরা লাগবে না, জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। এখানে আমাদের ধরার প্রয়োজন, মানে অঙ্কের মধ্যে আমাদের ধরতে হয় না কিছু, জাস্ট ক্যালকুলেশনটা করে দিলে হয়ে যাবে। গিভেন যা দেওয়া আছে আমরা তা লিখে দিব, ইন্টিগ্রাল সাইন x স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। সাইন স্কোয়ারকে কী লেখা যায়, সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। সেকের সাথে কজের একটা সম্পর্ক আছে বিধায় আমরা সাইনকে এইটা করে দেব, জাস্ট সাইন স্কোয়ারের পরিবর্তে লিখব 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার যা ছিল তাই প্লাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, আর নিচে যে কাজটা করছি, প্রথমে এক্স স্কোয়ার আগে লিখছি, পরে 1 লিখছি, আর যা ছিল তাই সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তো এই লাইন যে ভাঙলাম, বুঝতে পারলা কিনা সবাই? ভাঙানোর নিয়মটা বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী অংশটা হচ্ছে এই সেক স্কোয়ার এক্স ডিএক্সকে দিয়ে জাস্ট এখানে ভিতরে গুণ করব। তো ভিতরে সব জায়গায় গুণ করা লাগবে না, এক্স স্কোয়ার প্লাস 1-এর সাথে আলাদা করে গুণ দেখালেই হবে, মাইনাস কজ স্কোয়ার এক্সের সাথে আলাদা করে গুণ দেখালেই হবে। এই কাজটা জাস্ট আমি একটু টেকনিক্যালি করতেছি, সূত্র মেলানোর জন্য আর কি। হ্যাঁ, জাস্ট দেখো, আমরা তো জানি এই সেক স্কোয়ার এক্স ডিএক্স, আসলে আমার মানে কনসালটেশন না, মানে ম্যাথের মধ্যে তেমন দিতে পারতেছে না, একটু হয়তো এলোমেলো হইতেছে। যদি তোমাদের কোনো জায়গায় কনফিউজ লাগে আমাকে জানাও।
মানে কম্পিউটার রেজাল্টের জন্য আর কি মনটা অন্যদিকে ঘুরে গেছে। এবার দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স যেটা, এটাকে যদি আমি গুণ করি এক্স স্কোয়ার আলাদা করে গুণ করা যাবে, ওয়ানকে আলাদা করে গুণ করা যাবে, মাইনাস তারপর কজ স্কোয়ার এক্সকে আলাদা করে গুণ করা যাবে। তো আমরা যে কাজটা করলাম, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, উপরেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এই দুটা ম্যাচিং করার জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে দেন sec স্কোয়ার এক্সকে গুণ করলাম। ডিএক্সটার কি শুধু এখানে হবে, ডিএক্সটা গুণ হবে না আলাদা করে, শুধু sec স্কোয়ার এক্সটাকে আমরা এই সবার লগে গুণ করব। যেহেতু নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটার সাথে ম্যাচিং করার জন্য উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখে ব্র্যাকেট দিয়ে sec স্কোয়ার এক্স গুণ করে দিলাম। আমার কথাটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো কি এতটুকু? জাস্ট এই sec স্কোয়ার এক্সকে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ করতেছি, গুণ করি না এখনো, দেখাইলাম আর কি। তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও প্লিজ, বুঝতেছো এটা? আচ্ছা আচ্ছা। এরপরে মাইনাস, হ্যাঁ মাইনাস দিলাম, আর কজ স্কোয়ার এক্স এর সাথে গুণ করব কি sec স্কোয়ার এক্স, আর ডিএক্স ও ডিএক্স এর মতোই রইল। ওকে, এটা কমপ্লিট। এবার দেখো sec স্কোয়ার এক্সকে লেখা যায় ওয়ান বাই কজ স্কোয়ার এক্স, আর বাকিটা যা আছে তা সেম রইল, বাকি কোনো চেঞ্জ নাই, শুধু sec স্কোয়ার লিখলাম ওয়ান বাই কজ স্কোয়ার এক্স। তাহলে কজ স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে এখানে ওয়ান, আর এখানে আগের মতো সব যা আছে তা রইল। এরপরে কি করব? এরপরে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আলাদা করে দেব সব জায়গায়। জাস্ট এইটা একটু খেয়াল করো, আমরা যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে দেখলে এরকম হবে যে ইন্টিগ্রাল সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান sec স্কোয়ার এক্স মাইনাস এটা তো ওয়ান হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এখন যে কাজটা করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে দিয়ে এইটাকে ভাগ করব, মাইনাস ওয়ানকে দিয়ে এটাকে ভাগ করব। একটা কথা খেয়াল রাখবা, যখন তুমি ভাগ করবা, ভাগ করলে ইন্টিগ্রাল সাইন আর ডিএক্সটাও ভাগ হয়ে যাবে। ব্যাপারটা দাঁড়াবে ঠিক এইরকম, এই রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান sec স্কোয়ার এক্সের সাথে ভাগ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে, তো লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান sec স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু ভাগ করছি ইন্টিগ্রাল সাইন ডিএক্স দিবা, মাইনাস ওয়ানকে দিয়ে যদি ভাগ করে দাও তাহলে ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স দিবা, আবার ইন্টিগ্রাল দিতে হবে। মানে যখনই তুমি ভাগ করবা, যখনই ইন্টিগ্রাল সাইনের মধ্যে নিচে দিয়া আলাদা আলাদা করে ভাগ করবা, তখন ইন্টিগ্রাল সাইনটা আলাদা আলাদা হয়ে যাবে ডিএক্স সহ। দেখো লাইনটা বুঝতে পারলা কিনা? এই লাইনটা কি বুঝতে পেরেছো? জাস্ট এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ভাগ করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এগুলো কাটাকাটি করা যায়, থাকবে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে সূত্রের ফর্মে তৈরি করবো আমরা। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন আমরা লিখব যে এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স যেটা ছিল আমার, দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, সূত্রের ফর্মেটে বানালাম, হ্যাঁ চলক স্কোয়ার ধ্রুবক স্কোয়ার ডিএক্স। আর sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে 10x, শুধু 10x, সূত্র মনে রাখবা। আর এটা কিন্তু ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ সেই ফর্মে হবে। এটা ইন্টিগ্রাল sec স্কোয়ার এক্স ডিএক্সের উত্তর হচ্ছে 10x সূত্র, মাইনাস এটাকে যদি ভাঙি সূত্র অনুযায়ী ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। প্লাস সি কেন? ইন্টিগ্রাল সাইন চলে গেছে এই জন্য। এই লাইনটা বুঝছো কিনা আমাকে জানাও, একটু কথা বলো। হ্যাঁ, এই লাইনটার ফরম্যাট বুঝছো? ওকে, তো এটা ক্যালকুলেশন তো করলে আগের মতো টেন ইনভার্স এক্স হবে, 10x মাইনাস টেন ইনভার্স এক্স প্লাস সি। তো এখানে আমরা তো কোনো কিছু ধরি নাই, যেহেতু কোনো কিছু ধরি নাই তো আমার আর জেড এর মান বসাতে হবে না, এখানেই অ্যান্সার। জাস্ট এই অঙ্কটা একটু আমাদের সিম্পল, কোনো কিছু ধরতে হয় না, জাস্ট আমাদের ডাইরেক্ট যেটা আছে সেটা দিয়েই ক্যালকুলেশন করলেই হয়ে যায়। এখন বলো এই অঙ্কের মধ্যে কোনো লাইনে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না ভাই, নাই ভাই, সামনে যাও।
আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে। তো এখন পরবর্তী অংশটা কি আমাদের? পরবর্তী অংশটা হচ্ছে 6 নাম্বার। এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। 6 নাম্বার বলতেছে এক্সাম্পল যে ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই 4 কজ স্কোয়ার এক্স প্লাস 9 সাইন স্কোয়ার এক্স এর মান নির্ণয় করো। জাস্ট এই রাশির মানটা আমাকে বের করতে হবে। তো এখন আমরা লিখব গিভেন। গিভেন যা দেওয়া আছে ইন্টিগ্রাল সাইন, গিভেন ইন্টিগ্রাল সাইন 1/4 cos স্কয়ার এক্স প্লাস 9 sin স্কয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটার মধ্যে আমরা ভাগ করব, কী দিয়ে ভাগ করব? cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করব। উপরেও ভাগ করব, নিচেও ভাগ করব। আমাদের একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা ছিল 4 নাম্বার। এই যে 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্কে ভাগ করছিলাম cos টু দি পাওয়ার 4x দিয়া, লবেও ভাগ করছিলাম, হরেও ভাগ করছিলাম। আর এই যে আমাদের আছে 6 নাম্বার, এই অঙ্কটা আমরা ভাগ করব cos স্কয়ার দিয়া। cos স্কয়ার দিয়া উপরেও ভাগ করব, নিচেও ভাগ করব। মনে রাখবা এই দুটো অঙ্কের মধ্যেই ভাগ করতে হয়, 4 নাম্বার আর 6 নাম্বারে ভাগ করতে হয়। 4 নাম্বারে 4 দিয়ে ভাগ, 6 নাম্বারে 2 দিয়ে, মানে cos স্কয়ার দিয়ে। 4 নাম্বারে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ। এবার দেখো লবে আছে 1, 1কে ভাগ করলাম cos স্কয়ার এক্স দিয়ে। আর হরে আছে দুইটা রাশি 4 cos স্কয়ার এক্স 9 sin স্কয়ার এক্স। তো লিখলাম 4 cos স্কয়ার এক্স ভাগ cos স্কয়ার এক্স প্লাস 9 sin স্কয়ার এক্স ভাগ cos স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা এবার একটা বিষয়, এখানে এতটুকু বুঝছো কি? এটা আমাকে জানাও। আচ্ছা এখন একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে এই যে cos স্কয়ার এক্স কাটাকাটি, আবার 1/cos স্কয়ার এক্স মানে কিন্তু sec স্কয়ার এক্স, আবার sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স হচ্ছে কি লেখা যায়? tan স্কয়ার এক্স। এইটা আমরা রূপান্তর করে দিলাম আর কি। দেখো 1/cos স্কয়ার এক্স মানে sec স্কয়ার এক্স, এটা 4 হবে, শুধু কাটাকাটি গেছে, আর 9 তো 9ই থাকবে, আর sin স্কয়ার এক্স বাই cos স্কয়ার এক্স হচ্ছে কি tan স্কয়ার এক্স, আর dx তো আগের মতোই রইল। ওকে, আশা করি এটা বুঝছো। এবার আমরা ধরবো, কি ধরবো? আমরা 10কে ধরলে sec স্কয়ার পাবো, এই জন্য 10 ধরি, শুধু 10x ধরি, 10x ধরলে sec স্কয়ার হবে। তো লিখব ধরি। আচ্ছা এখানে কারো সমস্যা আছে কোনো? এই যে ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে এতটুকু? না ভাই ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই জায়গাটা 10x কে z ধরি, ধরি z ইকুয়াল টু 10x, z ইকুয়াল টু 10x। তো বাম পাশে dd z অফ z ইকুয়াল টু dd x অফ 10x। এখন বাম পাশে কি? মেথড অফ সাবস্টিটিউশন। আর 10x এর অন্তরীকরণ করলে sec স্কয়ার এক্স, আর মেথড অফ সাবস্টিটিউশন দেখা কি হবে? dx। তো বাম পাশে dz ইকুয়াল টু sec স্কয়ার এক্স dx। ওকে, এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এতটুকু কমপ্লিট? এটা আমাকে জানাও প্লিজ। আমার আসলে কনসালটেশন চলে যাচ্ছে রেজাল্টের প্রতি, বুঝছো? আমি জাস্ট সিটি এক্সামটা দিতে পারলাম না, এটা আমারই মানে ব্যক্তিগত একটু কারণে। কিন্তু আমি এরকম না যে পারতাম না, আমি ম্যাথগুলো পারতাম মাশাআল্লাহ। আমি তো তোমাদের ক্লাসগুলো নিয়েছিলাম, তাই না? যে বাইনারি অঙ্কগুলো 20টা মার্ক, 10 মার্ক হইলেও কথা ছিল, 20টা মার্ক মানে অনেকটা নাম্বার কমে যাওয়া। তো অন্ততপক্ষে সেখানে 10টা মার্ক হইলেও আমার মানে প্রাপ্য, আমি পাই সেখানে। কিন্তু আমি এটা ভাই সিটি তো 20 মার্ক, সিটি তো 10 মার্ক, আমার কাছে লাগে এরা কনভার্ট হবে 10-এ। না 20 মার্কই দিছে ম্যাম, দেখছো তো 20 মার্কই দেখছে। এটার জন্য মনটা খারাপ লাগতেছে, কারণ আরেকটা কথা, কেমিস্ট্রি স্যার কিন্তু যে মেসেজ দিছে এসে গ্রুপে, দেখছো তোমরা কেউ? হ্যাঁ গ্রুপে মেসেজ দিছে, এটা দেখ, মেসেজটা কি আমি এখন দেখি নাই, জাস্ট এসএমএস আসছে। মঙ্গলবারে উনি পরীক্ষা দেওয়ার কথা বলতেছে। মঙ্গলবারে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি মঙ্গলবারে যদি পরীক্ষা হয়। সোমবার অবশ্য পরীক্ষা ছিল, তার শেষ পরীক্ষায় সোমবারে ছিল, ওই যে যেই ফাইনাল পরীক্ষাটা 20 তারিখ।
দেন মঙ্গলবারে যদি হয় নিবে। আচ্ছা সমস্যা নাই। এখন যেটা বলি আর কি, এটা গেল তো ওই আর কি বিষয়টা আইসিটি সাবজেক্টে আর কি, ম্যাথগুলো তো পারার বিষয়, জাস্ট আমার ব্যক্তিগত কারণে পরীক্ষাটা আমার মিস হইল আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে এটা গেল এতটুকু। এখন আমরা পরবর্তী অংশ আসি, এই যে আমাদের প্রায় শেষের দিক আছে। হ্যাঁ দাঁড়া একটু ওয়েট, আমি একটু বাকি অংশটা দেখাচ্ছি। এখন এই জায়গার মধ্যে একটা খুবই সুন্দর বিষয় একটু খেয়াল রাখবা, এটা একটু মনোযোগ দিতে হবে তোমাদের। এখানে আমরা যে কাজটা করব, এই যে আমাদের sec স্কয়ার এক্স ডিএক্স যেটা আছে এটাকে আমরা ডান পাশে রাখবো, আর 10x রে ধরছিলাম জেড, তাহলে 10 স্কয়ার এক্স মানে কি জেড স্কয়ার হবে, 10x যেহেতু আমাদের জেড ছিল জেড স্কয়ার। তা দেখো আমাদের এই জায়গাটার মধ্যে এতটুকু ক্যালকুলেশন বুঝো কিনা, যে ইন্টিগ্রাল সাইন 1/4 প্লাস 9 জেড স্কোয়ার sec স্কয়ার এক্স ডিএক্স। দেখো তো এতটুকু ক্যালকুলেশন বুঝো কিনা, জাস্ট আমরা sec স্কয়ার এক্স ডিএক্সকে ডান পাশে নিছি, এতটুকু বুঝছো? একটু কথা বলো। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যখন এই যে চলক স্কয়ার ধ্রুবক স্কয়ার করব, সবসময় চলকের সহগটা 1 রাখতে হবে, সবসময় চলকের সহগটা কি হবে 1। দেখো আমাদের সূত্রের মধ্যে চলক স্কয়ার যখন ছিল, এই যে চলক তো এক্স স্কয়ার যখন ছিল, চলকের সহগ 1 ছিল, সামনে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যা দিয়ে ভাগ করে নিতে হবে, এই জন্য এই জিনিসটা একটু ব্যতিক্রম। এই জায়গার মধ্যে কিন্তু চলকটা হচ্ছে আমাদের জেড, কিন্তু জেডের সামনে কি আছে 9 আছে, তো এটাকে আমার ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করে 1 বানাইতে হবে। তো যাই হোক এবার দেখো sec স্কয়ার এক্স ডিএক্স কে কী লেখা যায়, sec স্কয়ার এক্স ডিএক্স কে কী লেখা যায়, ডিজেড লেখা যায়, ডিজেড লিখে দিব, এই দেখো ডিজেড লিখে দিলাম, আর 1/4 9 জেড স্কোয়ার। ব্যাপারটা বুঝছো আশা করি। এবার এই জেড স্কোয়ারের সহগটা 1 বানানোর জন্য সবাইরে 9 দিয়ে ভাগ, এটাকে 9 দিয়ে ভাগ, 4কেও 9 দিয়ে ভাগ, উপরেও 9 দিয়ে ভাগ, সবাইকে 9 দিয়ে ভাগ করবা। কেন? কারণ আমাদের জেড স্কোয়ারকে 1 বানাইতে হবে, এই জন্য 1 না বানাইলে জেড স্কোয়ারের সহগটা 1 না করলে সূত্র মিলবে না। আমার কথা কি বুঝতে পেরেছ? কথা বলো। ওকে 9 9 কাটাকাটি, জেড স্কোয়ার একা থাকবে, 4/9, 4/9কে স্কোয়ার ফর্মে বানাইতে হবে, আর 1/9 তো সংখ্যা, এটা সামনে নিয়ে আসবে। দেখো 1/9 সামনে চলে আসবে, এটা জেড স্কোয়ার থাকবে 4/9 ডিজেড। এবার একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে 1/9 সংখ্যাটা সামনে চলে আসলো, আর জেড স্কোয়ারটা আমরা প্রথমে লিখবো, কারণ আমরা জানি চলকটাকে আগে লিখতে হয়, আর 4/9কে লেখা যায় 2/3 হোল স্কোয়ার। কেন আমরা এটা করলাম? কারণ আমাদের স্কোয়ার ফর্ম বানাইতে হবে সূত্র মিলানোর জন্য, 1/a tan ইনভার্স x/a, সেই সূত্র মিলানোর জন্যই আমরা কি করছি 4/9কে লিখছি 2/3 হোল স্কোয়ার, আর জেড স্কোয়ারটা আগে লিখছি। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? এতটুকু এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছো? তাহলে 1/9 ঠিক থাকবে। এখানে এ কোনটা বলো তো, এ কোনটা? এ এর মান কত এটা বলতে হবে, কিন্তু এর মান কত? ভেরি গুড, এই যে 2/3। হ্যাঁ তাহলে লিখবা 1/9 তো আগের মতো থাকবে, 1/a tan ইনভার্স x/a, এই হচ্ছে বিষয়টা। 1/9 কিন্তু আগের মতোই আছে, 1/9 এর সাথে গুণ হচ্ছে 1/a, a বলতে 2/3, tan ইনভার্স x, x বলতে z, z/a, a বলতে 2/3 প্লাস c। বুঝছো? এই লাইনটা বুঝছো কি একটু আমাকে জানো, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে এই নিচের ভগ্নাংশ যদি উল্টা দাও, হ্যাঁ নিচের ভগ্নাংশ যদি উল্টা দাও তাহলে কি হবে, হ্যাঁ নিচের এই ভগ্নাংশ যদি উল্টা দাও তাহলে লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে, বা 3/2 হবে, 3/2 এখানেও 3/2 জেড হবে। এই দেখো ব্যাপারটা, 1/9 তো নিল, আর এই 3/2 হবে 3/2, আবার এই
9 আর 3 কাটাকাটি, 3 3 9, 3 দুগুণ আবার 6 হবে। আবার এই জায়গায় 3 চলে যায় উপরে, 3z/2 প্লাস c। এই লাইনে ক্যালকুলেশন বুঝতে পেরেছো? জাস্ট এইটা খেয়াল করো, লাস্ট অংশটা। বুঝতে পারছো কি? জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে জাস্ট 3 দুগুণ 6, 1/6 tan ইনভার্স z এর মানটা বসা দিবা, ক্যালকুলেশন হয়ে যাবে। 1/6 tan ইনভার্স 3, z এর মান হচ্ছে 10x, 10x is equal to c divided by 2 plus c, এটাই অ্যান্সার। এবার আমাকে জানাও পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারলা কিনা। অর্ক, আরাফাত, সাবিহা, সাদমান বুঝতে পারছো পুরোপুরি? জি ভাই পুরোপুরি বুঝতে পারছি। জি ভাই বুঝছি। ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখানেই তাহলে আমাদের ম্যাথগুলো শেষ, আমাদের 12 পয়েন্ট এর ম্যাথগুলো কমপ্লিট। তো আগামী ক্লাসে আমরা 12 পয়েন্ট বি, 12.2 হ্যাঁ 12.2, 12.1 শেষ, 12.2 এ যাবো, এরপরে 12 পয়েন্ট বি হইলেই শেষ। ওকে, আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আগামীকাল আবার ক্লাস নেওয়ার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। ম্যাথের ছবিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ছবিগুলো, নোটগুলো একটু দিয়ে। হ্যাঁ ছবিগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই, আমি ক্লাস রেকর্ড সেভ করি। তো এই পর্যন্ত আজকের মতো, ইনশাল্লাহ আগামী ক্লাসে অপেক্ষা থেকো, আগামী ক্লাসেও নেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসটায় আমাদের পুরো জার্নি শেষ করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।